স্বল্প বুদ্ধি, মেধা, প্ল্যানেট অফ কোঅর্ডিনেশন, কমিউনিকেশন। আমাদের একদম বাল্যকাল, যখন আমাদের একদম প্রাইমারি পার্সোনালিটি ডেভেলপমেন্ট সংগঠিত হয় এবং পরবর্তীকালে যখন মানুষ সায়ান্নের দিকে জীবনের অগ্রসর হয়, সেই সময়ের যে ব্যক্তিত্বের বিকাশ সংগঠিত হয় বা ব্যক্তিত্বের যে বিকাশ সংগঠিত হয়েছিল তার যে অ্যাকচুয়াল এক্সিকিউশন হয়, প্ল্যানেট অফ বার্টার, ট্রেড, ব্যাঙ্কিং সিস্টেম, ফাইন্যান্সিয়াল রিফর্মস এবং সর্বোপরি দ্য প্ল্যানেট অফ লজিক, ইন্টেলেক্ট এবং কমিউনিকেশনের প্ল্যানেট বুধ আগামী 11 তারিখ রাশি পরিবর্তন করে তার ডেবিলিটেটেড স্টেট মীন রাশিতে পরবর্তী প্রায় 18.5 দিনের জন্য তার গোচর সংগঠিত করবে। এই গোচর সংগঠনকালে সে যথাক্রমে শনি এবং মঙ্গলের সাথে একত্রিত অবস্থায় থাকবে, যদিও বুধের গতি এখানে বেশি থাকবে অনেক, মঙ্গলের গতি অত্যন্ত বেশি আছে এবং শনিও তার সর্বোচ্চ গতিতে আছে। সেই জন্য এখানে যে সার্বিক ফল প্রদান করবে এবং এদের দ্বাদশে রাহু আছে, রবি এদের, শুক্র এদের দ্বিতীয় অবস্থান করবে কিছুদিন পর্যন্ত, এবং সার্বিক পরিমণ্ডলে বৃহস্পতি এবং বুধের যে রাশি পরিবর্তন সংগঠিত হচ্ছে, অর্থাৎ বৃহস্পতি বুধের ঘরে এবং বুধ বৃহস্পতির ঘরে, তার ফলে যে সার্বিক এই মুহূর্তে গোচরগত যে পরিবর্তন সংগঠিত হবে সেই নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের একটু সময়গুলো বলে দিই। বুধ মীন রাশিতে এন্ট্রি করবে 11ই এপ্রিল। 11ই এপ্রিল 10 থেকে 11 হবে, ঠিক সে সময় 12টা 57 মিনিটে বুধ মীন রাশিতে এবং বৃহস্পতির নক্ষত্রের চতুর্থ চরণে এবং কর্কট রাশির নবাংশে প্রবেশ করবে। প্রথম 3 ডিগ্রি 20 মিনিট অবধি বৃহস্পতির নক্ষত্র আছে, সেটি ক্রস করতে বুধের সময় নেবে 13/4/2026 দুপুরবেলা 2:11 পর্যন্ত। তারপরে বুধ শনির নক্ষত্রে প্রবেশ করবে, যার বিস্তার 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত মীন রাশিতে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। সেটি ক্রস করতে বুধের সময় নেবে 22/4/2026 দুপুরবেলা 1:24 মিনিট পর্যন্ত। তারপরে রেবতী নক্ষত্র, এবং এই রেবতী নক্ষত্রের লাস্ট 3 ডিগ্রি 20 মিনিট তার গণ্ডান্ত অবস্থায় থাকবে। তো 26 ডিগ্রি 40 মিনিটে বুধ পৌঁছাবে গণ্ডান্তের আগের স্টেট পর্যন্ত, সেটা 28/4/2026 সকালবেলা 10:30-এ, এবং তারপরের প্রায় 2 দিন বুধ মীনের ঘরে গণ্ডান থাকবে। তারপরে যখন মেষে প্রবেশ করবে সেখানেও 2 দিন গণ্ডান থাকবে। আলটিমেটলি মীন রাশি থেকে বুধ এক্সিট করবে 30 তারিখ সকালবেলা 6:38 মিনিটে। 30/4/2026 6:38 মিনিটে বুধ মীন রাশি থেকে প্রস্থান করে মেষ রাশিতে অবস্থান করবে। এটি বুধের সার্বিক গোচর। বুধ এখানে মঙ্গল এবং শনির সাথে তার একদম নেক টু নেক মিটিং হবে। তো 21 তারিখ 21/4/2026 মাঝরাতে 2:42 মিনিটে বুধ এবং শনি একত্রিতভাবে 1 ডিগ্রিতে অবস্থান করবে, সেটি 14 ডিগ্রি 21 মিনিট 30 সেকেন্ড শনিরই নক্ষত্রে বৃশ্চিক রাশির নবাংশে। মনে রাখবেন তার কিন্তু কিছুক্ষণ আগেই মঙ্গলের সাথেও বুধ অবস্থান করবে। আলটিমেটলি বুধ, মঙ্গল এবং শনি বৃশ্চিকের নবাংশে একই জায়গায় অবস্থান করবে। বুধ এবং মঙ্গল একত্রিতভাবে অবস্থান করবে 20/4/2026 ভোর, একদম ভোরবেলা 4:27 মিনিটে। এটা 13 ডিগ্রি 41 মিনিট 22 সেকেন্ডে। তো বুঝতে পারছেন তার এই সময়ের মোটামুটি কিছুক্ষণ পরেই, একদিনেরও কম সময়, 18 ঘন্টার মতন পরে বুধ এবং শনিও নেক টু নেক থাকবে। কিন্তু যখনই অবস্থান করুক এদের কিন্তু ডিস্টেন্সটা খুব বেশি থাকছে না, অলমোস্ট তারা 1 ডিগ্রির মধ্যে অবস্থান করবে। যেরকম 21 তারিখে বুধ এবং শনি যখন 1 ডিগ্রিতে থাকবে 14 ডিগ্রি 21 মিনিটে, তখন মঙ্গল যে ডিগ্রিতে অবস্থান করবে সেটা 14 ডিগ্রি 1 মিনিট 41 সেকেন্ড। তো বুঝতে পারছেন অলমোস্ট নেক টু নেক। আর মঙ্গল আর বুধ যে ডিগ্রিতে একত্রিত হবে 20 তারিখ, তার 18 ঘন্টা আগে, সেটা 13 ডিগ্রি 41 মিনিট 22 সেকেন্ড। এটিও বৃশ্চিক রাশির নবাংশ, শনি একত্রিত অবস্থাতেই থাকবে। তো
এর ফল নিয়ে আমরা আলোচনা করব। বুধ যখন প্রবেশ করবে প্রথম 2.5 দিন মতন সে রবিকেও সেখানে পাবে, তারপরে রবি তার তুঙ্গস্থ অবস্থায় এক্সল্টেড স্টেটে মেষ রাশিতে প্রবেশ করবে। তো আমরা প্রথম বুধকে নিয়ে বলি, তারপরে মীন রাশি নিয়ে আলোচনা করব, তারপরে সার্বিক প্রভাব, তারপরে অ্যাসেন্ডেন্ট ওয়াইজ ফলাফল নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, বুধ হচ্ছে, আমরা প্রথমেই বলেছি, বুধ হচ্ছে স্বল্প মেধা। মেধার যে প্রাথমিক অংশ সেটিকে বুধ ডিনোট করে। যেরকম যে কোনো জ্বলনশীল বস্তুর একটা প্রাথমিক অংশ থাকে, সেটি সেই জ্বলনশীল বস্তুর সম্পূর্ণ, যেরকম একটি দেশলাই কাঠির প্রথম অংশে বারুদ থাকে, সেই অংশটিতে ফ্ল্যাশিং হয়, কিন্তু কাঠিটি কতক্ষণ জ্বলে থাকবে সেটি কিন্তু ডিপেন্ড করে সেই বস্তুটি কতটা পরিমাণে তার দাহ্য এবং কত সময় ধরে সে দাহ্য অবস্থায় থাকতে পারে, সেই সময় পর্যন্ত সেটিকে ব্যবহার করা চলে। সেজন্য বুধকে আমরা কনসিডার করি, মহর্ষি পরাশর যে কথাটা বলেছেন, ভগবানের উক্তি করেই বলেছেন স্বল্প মেধা। কিন্তু স্বল্প মেধা মানে এটা নয় যে বুধ স্বল্প বুদ্ধি সম্পন্ন। বুধ মেধার প্রাথমিক অবস্থাটাকে ডিনোট করে। যেরকম একটি বাচ্চা, সে ধরুন 2-3 বছর বয়স থেকে মোটামুটি 13-14 বছর বয়স পর্যন্ত তার প্রাথমিক শিক্ষা ক্লাস 7-8 পর্যন্ত সে আসে, এবং সেই সময় কিন্তু তার বেসমেন্টটা তৈরি হয়। তার জীবনের সমস্ত কিছু এই প্রাথমিক বেসমেন্টটার উপরই দাঁড়িয়ে থাকে। সুতরাং স্বল্প মেধা বলতে এখানে কিন্তু বুঝবেন, জিনিসটা বুঝবেন যে এখানে কিন্তু নিম্ন মেধা বা কম মেধা বলেনি, মেধার প্রারম্ভিক অধ্যায়টা বুধ প্রকাশ করে। তো তার সাথে যেটা করে সেটা হচ্ছে প্ল্যানেট অফ কোঅর্ডিনেশন, কমিউনিকেশন। এই যত রকম আমি কথা বলছি আপনারা শুনতে পাচ্ছেন, কমিউনিকেটেড হচ্ছে, তো কমিউনিকেশন সারা পৃথিবী টোটাল সমস্ত ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সমাজনীতি সব কিছু কমিউনিকেশনের উপর দাঁড়িয়ে রয়েছে। এবং তার জন্য অনেকগুলো বিষয় লাগে। তার মধ্যে যেরকম রিডিং এবিলিটি লাগে, রাইটিং এবিলিটি লাগে, গেস্টার লাগে, স্ক্রিপ্ট লাগে, এই সমস্ত কিছু বুধের সাথে যুক্ত। তো জ্ঞান, বৃহস্পতি যে মেটেরিয়াল আপনাকে অনেকটা জ্ঞান প্রদান করবে, সেই জ্ঞানটা প্রদান করতে গেলে আপনাকে কি লাগবে? আপনাকে অক্ষর জ্ঞান লাগবে। তো যাকে আমরা স্বাক্ষর হওয়া বলি, তো অক্ষর জ্ঞান যখন হবেন, অক্ষর জ্ঞান হলে আপনি পড়তে পারবেন, বা আপনার টিচার বা গুরুদেব আপনাকে যেটা বলবেন সেটার আপনার বোধ তৈরি হবে, সেটা সম্পর্কে ব্যাখ্যা করলেও সেই ব্যাখ্যা বোঝার মতন বোধও আপনার তৈরি হবে। এই সমস্ত কিছুর সাথে বুধ যুক্ত। অর্থাৎ আপনি যদি অ ক খ বা এবিসিডি যদি না জানেন, তাহলে আপনি কোনো শব্দই পড়তে পারবেন না। তো সেই জন্য বুধ যে কোনো জ্ঞানের প্রারম্ভিক জায়গাটাকে নির্দেশ করে, এবং প্রারম্ভিক জায়গাটা অত্যন্ত লজিকের সাথে যুক্ত। সেই জন্য বুধ কিন্তু ট্রিমেন্ডাস লজিক্যাল। কিন্তু লজিক্যাল মানে এটা নয় যে খুব গভীর গহন লজিক যুক্ত। বুধ খুব প্রাইমারি লজিক। 2 আর 2 4 হবে। একটি বাচ্চার হাতে একটা বেলুন আছে, কেউ আরেকটা বেলুন দিল, দুটো যোগ করে সে 2 করবে। তো তার ক্ষেত্রে 2, এই ক্ষেত্রে তার লজিক। কেউ হাত থেকে নিয়ে নিলে সে কাঁদবে বা চিৎকার করবে, নেওয়ার চেষ্টা করবে, তার মানে তার ক্ষেত্রে বেসিক লজিক কি, তার একটাই ঘাটতি হয়েছে, এই লজিকটা নির্ণয় করে। কিন্তু গভীর গহন জ্ঞান, যেটা প্রারম্ভিক ক্ষেত্রে বৃহস্পতি এবং তার ফান্ডামেন্টাল স্টেজ বা তার যে একদম বর্ধিষ্ণু অধ্যায় থাকে, সেটা শনিকে দিয়ে ডিনোট করে। যেটাই হোক, বুধ আমাদের কোঅর্ডিনেশন, কমিউনিকেশন, সেটা মেটেরিয়ালিও নির্দেশ করছে। কোনো একটি বস্তু কাউকে পাঠাচ্ছেন, তার যে মোড অফ কমিউনিকেশন, সেটা বুধ ডিনোট করে। আমাদের শরীরে রক্ত এবং লসিকা আমাদের যোগ কলা, কোঅর্ডিনেটিং ইস্যু হিসাবে আমরা বলি। তো সে আমাদের খাদ্য, তার সাথে আমাদের শ্বাসবায়ু, বিভিন্ন উৎসেচক, হরমোন বা যত এসেনশিয়ালস আছে, ভিটামিন, মিনারেলস, সব কিছু নিয়ে যাচ্ছে বিভিন্ন সেলে। এবং এই যে মেকানিজমটা বিং কন্ডাক্টেড বাই দ্য ইনফ্লুয়েন্স অফ দি মার্কারি, এবং লিম্ফের ক্ষেত্রেও তাই করে। এছাড়া নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরিয়াল নার্ভাস সিস্টেম, এই সমস্ত কিছু আমাদের সিএনএস থেকে যে ইন্ডিকেশান আসছে, সেই ইন্ডিকেশান আমাদের শরীরের বিভিন্ন অংশে সঞ্চালিত হচ্ছে, এবং সেই সমস্ত অঙ্গ
সেই ইন্ডিকেশনের প্রভাব অনুসারে সে তার ফল প্রদান করছে। এটি হচ্ছে সিএনএসের বেসিক ফাংশন। এছাড়া যেটা করে সেটা হচ্ছে বোধ আমাদের সমস্ত রকম অ্যানালিটিক্যাল যে বোধ, সেই বোধের যে প্রাথমিক অবস্থা, ধরুন একটি বাচ্চা যোগ বিয়োগ শিখছে, একদম প্রাথমিক অবস্থায় অ্যানালিটিক্যাল সেন্স, ডেটা রিলেটেড সেন্স, বিভিন্ন ডেটা সে কালেক্ট করছে এবং যেই ডেটাগুলি পরবর্তীকালে সে মানে বৃহৎ জ্ঞান সংগ্রহের জন্য প্রয়োগ করবে, সেই জায়গাটাও কিন্তু বুধ নিঃশব্দে ফাংশন করে যায়। আমাদের ইএনটি তাকেও ডিনোট করে কিন্তু বুধ, এবং স্কিনকেও বুধ ডিনোট করে, কারণ স্কিন দিয়েও আমরা আমাদের যে কোনো বার্তা বা কোনো কিছু আমরা পাঠানোর চেষ্টা করি। তো সেটার জন্য আমাদের যে ত্বক, সেটিও শুষ্ক রূপে বুধের ফাংশন করে, এবং ত্বককেও বুধ এবং শুক্রের বোথ ইম্প্যাক্ট থাকে আমাদের ত্বকের উপরে। এবং তাছাড়া আমাদের যেটা বললাম সেন্সারি নার্ভ, আমাদের সেন্ট্রাল এবং পেরিফেরিয়াল নার্ভ পুরোটাই বুধ ডিনোট করে, এবং আমাদের রেসপিরেটরি সিস্টেম সেটাকেও ডিনোট করে, কারণ জাগ্রত অবস্থায় না থাকলে প্রাথমিক অবস্থায় আমাদের পুরো বডিটাই একটা কি হয়, একটা জড় পদার্থের মতন কাজ করবে, সেটা কোঅর্ডিনেটিং এজেন্ট হিসাবে কাজ করবে না। আমরা বিভিন্ন ইশারা করি, গেস্টার যেটাকে বলা হয়, সেটাও কিন্তু এক ধরনের নন ভার্বাল কমিউনিকেশন, সেটাও বুধ ডিনোট করে। পৃথিবীর যত ল্যাঙ্গুয়েজ আছে, পৃথিবীর যত স্ক্রিপ্ট আছে, পৃথিবীর যত একজনের থেকে আরেকজনের তথ্য পাঠানোর যে পদ্ধতি আছে বা পাঠানোর যে মাধ্যম আছে, সেই সমস্ত কিছু আমাদের বুধের সাথে ইনক্লুডেড থাকে। মিডিয়া, সেটা প্রিন্ট হোক, ইলেকট্রনিক হোক, কোনো পুস্তক, নলেজের জন্য, সমস্ত কিছু বুধের দ্বারা যুক্ত, কারণ সেটা পড়েই আমরা ইনফরমেশনটা একজনের থেকে আরেকজনের পাশে যাচ্ছে। সারা পৃথিবীর বিভিন্ন ট্রেড, কমার্স, বিজনেস, বিভিন্ন স্পেকুলেটিভ মানি ইনস্টিটিউশন বা সেকেন্ডারি মানি মার্কেট, শেয়ার মার্কেট, এগুলো ডিনোট করে। এছাড়া বিভিন্ন, যেটা প্রথমেই বললাম, ব্যাংকিং অ্যাক্টিভিটিস, বিভিন্ন নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটারি অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরুন কর্পোরেট কোম্পানিজ, তারপরে ধরুন বিভিন্ন রকম সেলস অ্যান্ড পারচেসেস, এই সমস্ত কিছু, বিভিন্ন অ্যাকাউন্টস যে আছে যেখানে ডিনোট করা হয় সারা বছরের যে সেল পারচেস যেটা থাকে একটা কোম্পানি, সেটা আমরা ডিনোট করি তার বুকস অফ অ্যাকাউন্টস দিয়ে। তো সেই সমস্ত কিছু কিন্তু বিং ডিনোটেড বাই দ্য মার্কারি। তাছাড়া যেটা করে আমাদের লজিক, আমাদের আইডিয়া, আমাদের ইনোভেশন, ম্যাথামেটিক্যাল অ্যাকাউন্টস, নাম্বার অ্যানালিসিস, সিম্বলস, এই সমস্ত কিছু, কোনো কিছুর অবজারভেশন, খুব খুব দেখবেন অনেক সময় বাচ্চাদের মধ্যে এটা আছে, কোনো একটা বস্তুর প্রতি অনেকক্ষণ তাকিয়ে আছে, সেটাকে কিন্তু হয়তো তার কাছে আননোন টু হিম অর হার, সে কিন্তু বোঝার চেষ্টা করছে সেই বস্তুটি কি, কোনো কিছুর সাথে সে রিকনসাইল করবার চেষ্টা করছে, কোনো কিছুর সাথে সে মাধ্যমের সাথে যুক্ত করবার চেষ্টা করছে, যে আগে কোথাও দেখেছে কি না বা নতুন কিছু কি না হলে সেটা কি হবে। এই যে অবজারভেশনের প্রকৃতি, সেটাও কিন্তু বুধ ডিনোট করে, এবং আমাদের সার্বিক পার্সোনালিটির সাথে বুধ কিন্তু যুক্ত থাকে, কিন্তু শুধুমাত্র চিন্তাধারার সাথে বুধ যুক্ত থাকে না, চিন্তাধারার সাথে বুধ এবং চন্দ্রও যুক্ত থাকে। তো বুধ এবং চন্দ্র যদি ইনঅ্যাক্টিভ হয় হরোস্কোপে, বা সেক্ষেত্রে যদি তার ক্ষমতা ততটা পরিমাণ না থাকে, তাহলে কিন্তু আমাদের বেসিক যে নলেজ অ্যাকুয়ারিং যে ক্যাপাসিটি আছে বা তার অ্যাপ্লিকেশন স্টেট আছে, এই দুটো জায়গায় কিন্তু বেশ ভারসাম্যহীনতা লক্ষ্য করা যাবে। এবার আসি আমরা মীন রাশিতে। মীন রাশির ক্ষেত্রে কিভাবে বুধ কাজ করে বা কিভাবে বুধ ডেবিলিটেটেড হয় সেটা। মীন হচ্ছে কালপুরুষের দ্বাদশ রাশি, ওয়াটার সাইন, গভীর গহন নলেজকে রিপ্রেজেন্ট করে, এবং শুধু নলেজ নয়, এই নলেজের মধ্যে ফিলোসফিক্যাল নলেজ, স্পিরিচুয়াল নলেজ অত্যন্ত বেশি পরিমাণে আছে। মানুষের স্যালভেশন বা মোক্ষের ঘর মীনকে দেখায়, বা মীনের দ্বাদশ ঘর কুম্ভ থেকে যা স্টার্ট হয়, এবং এই ঘর
আমরা যেরকম নর্মাল কোনো একটা বস্তুকে দেখছি, তার সম্পর্কে, তার আকার আয়তন বা পরিস্থিতি সম্পর্কে আমরা একটা ধারণা তৈরি করবার চেষ্টা করছি, অ্যাজিউম করছি। কিন্তু মিন হচ্ছে এমন একটি ঘর যার সম্পর্কে কোনো ওই ক্লিয়ার কাট, কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ধারণা করা কখনো সম্ভব নয়। দুটো ঘর সম্পর্কে সম্ভব নয়। এক হচ্ছে রবির ঘর সম্পর্কে কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ধারণা করা সম্ভব নয়, কারণ এত গুণাবলী রবির মধ্যে রয়েছে, সমস্ত গুণাবলী আছে, অন্যান্য প্ল্যানেটের মধ্যে সেগুলো ট্রান্সমিট হয়েছে। আর মিনের ঘর, কিন্তু মিনের ঘরের প্রকৃতি যেটা, সেটা হচ্ছে জল, অতল, গভীর জলকে রিপ্রেজেন্ট করে মিন। তো সেক্ষেত্রে নলেজ অনেক গভীরে থাকে। কোনো মানুষের যদি সেই পরিমাণ, অর্থাৎ মেটেরিয়াল নলেজের পূর্ণাঙ্গ গভীরতার দিকে না পৌঁছাতে পারে, তবে সে তার স্পিরিচুয়াল নলেজকে সেই পরিমাণ জাগ্রত করতে পারে না। বা বলা চলে যে নর্মালি মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল নলেজ দুটো কনকারেন্টলি ট্রান্সমিটেড হয় ওভার দ্য জোডিয়াক সাইন অফ পাইসেস। তো পাইসেসের এক্ষেত্রে আমরা নর্মালি যেটা বলি ড্রিম, ইমাজিনেশন, আমাদের সাবকনশিয়াস মাইন্ড, আমাদের চিন্তা, আমাদের ফিলোসফিক্যাল থট, তাছাড়া যেটা রয়েছে, যেটা আমাদের ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিন্তার বাইরের চিন্তা, যেই চিন্তা ধরুন আমাদের একেবারে ধরুন পরম ভগবানের সাথে লীন করবার যে ক্ষমতা, রবি থেকে অষ্টম ঘর এবং কালপুরুষের দ্বাদশ ঘর, তো ন্যাচারাল ট্রান্সফরমেশনের ঘর, সোলের ট্রান্সফরমেশনের ঘর। তো সোল যখন মেটেরিয়াল থেকে তার স্পিরিচুয়াল ট্রান্সফরমেশনের দিকে নেয়, দ্যাট রিপ্রেজেন্টস দ্য মীন রাশি। এবং তার সাথে বিভিন্ন প্রকার ধ্যান, যোগ, বলতে পারেন ডিপ সাধনা, যেগুলো আমরা বলি, মাধ্যম স্তর আছে, সেই সমস্ত কিছু এই ঘরের সাথে যুক্ত। বা ধরুন খুব ডিপ সমাধি অবস্থায় আছে, হ্যাঁ, তো এইরকম ধরনের ঘটনাও কিন্তু মিনকে রিপ্রেজেন্ট করে। এবং এক ধরনের বলতে পারেন যে আমাদের যে অন্তর্নিহিত, আমাদের যে সেন্স বা এমপ্যাথি, আমাদের যে স্পিরিচুয়াল সেন্স, আমাদের যে কনসেন্সের সেন্স, সেই সেন্সকে এমফাসাইজ করা, ডিভাইন যে নলেজ আছে, মোক্ষ যেটা বললাম, স্পিরিচুয়াল নলেজ, সেগুলোকে এখানে অত্যন্ত বেশি পরিমাণে জাগ্রত হয়, যার তল পাওয়া কোনো সাধারণ লজিক্যাল মানুষের পক্ষে খুব একটা সম্ভব নয়। এর জন্য আপনাকে সেই বিয়ন্ড দ্য লজিক আপনাকে যেতে হবে, অর্থাৎ লজিক একটা জায়গায় এসে শেষ হবে, কারণ তার ক্যালকুলেশন লজিক তারপরে আর দিতে পারবে না। তার পরের যে সেকশন, যেগুলো বিজ্ঞানের ভাষায় অনেক সময় হাইপোথিসিস বলা হয়, কিন্তু হাইপোথিসিস কিন্তু কোনো না কোনো একটা সময় প্রুভেন হবে, কিন্তু এটা ঠিক প্রুভেন করার মতন জায়গা নয়। এটা এক ধরনের ফিলোসফিক্যাল থট, বিভিন্ন প্রকার, সেই থটকে মানে সেখানে শেষ হয়। এবং শুধু তাই নয়, কালপুরুষের দ্বাদশ ঘর, শুক্র এখানে তুঙ্গ হয়। আমি অনেকবার বলেছি যে এখানে কোনো কিছু ক্ষয়ের মাধ্যমে মানুষের ধরুন তার যে রিপু, যে দোষ আছে, তার নিবৃত্তি ঘটে। কিছুদিন আগেই আপনাদের বলেছি, হয়তো আপনারা জানেন ও বিষয়টি। তো এই ঘর কালপুরুষের দ্বাদশ ঘর, তো জেনারেল এখানে এরোডেড হওয়া সেই অংশকেও কিন্তু দেখায়। যদি মেটেরিয়ালি বলেন, তাহলে আমাদের যে মেটেরিয়াল যে সত্তা রয়েছে, তার একদম জেনারেল সমাধি এখানে দেখাচ্ছে। হ্যাঁ, জলেই সৃষ্ট, জলেই সমাধি। তো এইখান থেকে শো করছে আমাদের মীন রাশি থেকে মহাপ্রলয় যখন সংগঠিত হয়, তখন জলের নিচেই সব কিছু চলে যায়। তো সেই অংশও কিন্তু মীন রাশি ডিনোট করে। ম্যাক্সিমাম যেখানে আপনি ক্যালকুলেশন দিয়ে সব কিছুকে বোঝাতে পারবেন না, এরকম স্টেট হচ্ছে মীন। গভীর গহন নলেজ বৃহস্পতির পূর্ণ মেটেরিয়াল নলেজ এবং সামান্য স্পিরিচুয়াল নলেজ হচ্ছে ধনু রাশি। কিন্তু মীন রাশি হচ্ছে, যেহেতু কুম্ভের দ্বিতীয় ঘর, তো কুম্ভের ন্যাচারাল স্ট্রেংথের ঘর, এই ঘরের নলেজের মধ্যে প্রভূত পরিমাণে স্পিরিচুয়াল থট অ্যান্ড স্পিরিচুয়াল এখানে এম্বার্গো প্রচুর পরিমাণে রয়েছে,
যেটা কিন্তু সেই লেভেলের মানুষ ছাড়া, যার প্রভূত মেটেরিয়াল নলেজ আছে কিন্তু তা সত্ত্বেও তার গভীর গহন স্পিরিচুয়াল নলেজ আছে, সেই মানুষ এই অংশতে রিচ করতে পারবে। কিন্তু যদি আপনি স্পিরিচুয়ালি দেখেন তাহলে দ্বাদশ ঘর কি রিপ্রেজেন্ট করছে? আমাদের ষড়রিপু, এই ষড়রিপুর যে সম্পূর্ণ বিনাশ, সেই বিনাশকে রিপ্রেজেন্ট করছে। আমাদের বিভিন্ন প্রকার ডিজায়ার, আমাদের বিভিন্ন প্রকার লোভ, লালসা, এই সমস্ত কিছু নিবৃত্তি এই ঘরকে রিপ্রেজেন্ট করছে। তো এই ঘর থেকে রিপ্রেজেন্ট করছে মানে নিবৃত্তি রিপ্রেজেন্ট করছে মানে নতুন কিছু সৃষ্টিকেও রিপ্রেজেন্ট করছে। কোনো কিছু আমরা জানি যে আমাদের যে এই সোল, এরা একদম মানে হিরণ্যগর্ভের সৃষ্টির সূচনা থেকে ছিল, আছে এবং থাকবে। হ্যাঁ, পরমাত্মার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, তারা ছিল এবং একসাথেই রয়েছে, এবং যখন তিনি মনে করবেন তখন তিনি সেখানে ফেরত যাবেন। ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু এখানে থাকবেন, অবস্থান করবে। তো এই যে অবস্থান করা হেতু, অর্থাৎ একটি মানুষের যে সম্পূর্ণ রিভাইভেশন, সেটা মীন রাশি থেকে হয়। এবং বুঝতেই পাচ্ছেন সোলের রিভাইভেশন, রবি হচ্ছে সোল, তার 8th হাউস হচ্ছে মীন রাশি, যেখান দিয়ে এখন শনি পাস হচ্ছে। জেনারেল রিভাইভেশনের ঘর এবং তার অ্যাকচুয়াল রিভাইভেশনের ঘর হচ্ছে মীন। এবার আসি বুধ কেন এখানে এসে নিচ হয়। এবার বুঝতেই পাচ্ছেন এই ঘরের যে ওয়েটেজ, এই ঘরের কোনো কুইক ইফেক্ট দেওয়ার ক্ষমতা নেই। এই ঘর হচ্ছে লং স্ট্যান্ডিং ইম্প্যাক্টের সাথে যুক্ত। বুধের যে নলেজ, মনে করুন একটি ছোট বাচ্চাকে যদি আপনি ক্লাস 3-4-এ পড়ে, এরকম একটা ছোট বাচ্চাকে যদি আপনি কোনো ধরুন যেখানে মাস্টার ডিগ্রির ক্লাস হচ্ছে কোনো, সেরকম কোনো ক্লাসে আপনি ঢুকিয়ে দিলেন এবং তাকে সেখানে বসিয়ে দিলেন, সে হয়তো ভয়ে কিছুক্ষণ বসে থাকবে, কিন্তু তার অবস্থাটা কী হবে বুঝুন। তো আমি মেটেরিয়ালি বলছি, কিন্তু এটা মেটেরিয়াল জায়গার থেকে অনেক বৃহৎ। সে এতটাই নিজেকে বিব্রত এবং নিজেকে সমস্ত কিছু থেকে হীনবল মনে করবে, এবং তার যে ছোট্ট জ্ঞান আছে, যে ছোট্ট লজিক আছে, সেই ছোট্ট লজিকের সাহায্যে সেই পুরো ঘরের মানে সেইখানে সেই ক্লাসের যে পরিধি বা ব্যাপ্তি আছে সেটাকে সে মাপতে পারবে না, তার পক্ষে সম্ভব নয়। তো তার ফলে সে অত্যন্ত হীনবল, অত্যন্ত ডাইমেনশনলেস এবং অত্যন্ত পথভ্রষ্ট বলে একটা জায়গা মনে হবে, এবং সে সেই জ্ঞানকে কিন্তু অনেক সময় ভাবতে পারে যে এটি একটি অহেতুক টাইপের জ্ঞান, মানে কি হচ্ছে এখানে, যার কোনো মাথামুন্ডু নেই, এই ধরনের কিন্তু চিন্তাভাবনাও তার মধ্যে জাগরিত হতে পারে, কারণ সেই স্তরের ধারে কাছেও পৌঁছায়নি। এবং এই ঘরের যে ফিলোসফিক্যাল থট থাকে সেটা বেসিক লজিক্যাল থটের থেকে অনেক ডিফারেন্স থাকে এখানে। এই ফিলোসফিক্যাল থটের জন্যই এখানে যেটা সংগঠিত হয় সেটা হচ্ছে বুধ এখানে নিজেকে হারিয়ে ফেলে সম্পূর্ণ। তার যে ক্ষুদ্র লজিক্যাল সত্তা রয়েছে সেটাকে সে হারিয়ে ফেলে, সেই জন্য এখানে সে ডেবিলিটেটেড হয়ে যায়। অর্থাৎ তার ডাইমেনশন এত বৃহৎ প্রকৃতির সাথে হঠাৎ করে যুক্ত হয়ে যায়, সে নিজেকে ডাইমেনশনলেস মনে করতে থাকে। তো সেই কারণে আমরা এই ঘরে বুধকে নিজ বলি বা ডেবিলিটেটেড বলি। তার যে অ্যাকচুয়াল সত্তা সেটার অবলুপ্তি ঘটে। ডেবিলিটেশন মানে কিন্তু গ্রহ দুর্বল নয়, মনে রাখবেন। ডেবিলিটেশন মানে হচ্ছে একটি প্ল্যানেট তার যে বেসিক সত্তা রয়েছে সেই সত্তাকে সে হারিয়ে ফেলছে। এখন যদি মনে করুন যে আমরা হাত দিয়ে পায়ের কাজ করি কোনোভাবে, অনেকে দেখবেন বিভিন্ন জিমন্যাস্ট বা এরকম জায়গায় দেখাচ্ছে যে মাথা নিচু করে হাতে ভর করে সে হাঁটছে, কিন্তু সেটা তার ন্যাচারাল পশ্চার নয়। ন্যাচারাল পশ্চার হচ্ছে পা দিয়ে পায়ের কাজ করতে হবে, হাত দিয়ে হাতের সবার। বুধ আমাদের হ্যান্ডসকেও ডিনোট করে, থার্ড হাউসকে কালপুরুষের ডিনোট করে। তো সেই হিসাবে ইন্ডিকেশন দ্বারাও আমরা কোঅর্ডিনেট করি। তো সেই কারণে আমাদের বাহুকে, পুরো বাহুকেও নির্দেশ করে সম্পূর্ণ। তো বুধ যেটা এখানে হয় সেটা তার ক্ষুদ্র নলেজ এবং এখানকার গভীর নলেজের মধ্যে একটা ব্যাপক পরিমাণের এখানে ডিফারেন্স থাকে। সেই ডিফারেন্সটাকে অ্যাড অন করার মতন ক্ষমতা বুধের থাকে না। সেই কারণে বুধ ডাইমেনশনলেস হয়ে বুধ এখানে হারিয়ে যায়। মীন রাশি অত্যন্ত গভীর গহন জল,
এবং তার অনেক নিচে নলেজ আছে, সেই নলেজকে অনেক গভীরে প্রবেশ করে সেই নলেজকে অ্যাসিমিলেট করতে হবে, সেটা বুধ করতে পারে না। তো দ্যাট ইজ ওয়াই আমাদের যে চিন্তা শক্তি, আমরা ইলিউশনের বশবর্তী হয়ে যাই। এখানে যতটুকু নলেজ বুধ অ্যাকোয়ার করেছিল সেই নলেজটুকু পর্যন্ত বুধ হারিয়ে ফেলে, এবং হারিয়ে ফেলার ফলে সে একটা কিং কর্তব্য বিমূঢ় স্টেটে পৌঁছে যায়। সেই স্টেটটাকেই আমরা বলি নিচ স্টেট, ডাইমেনশনলেস স্টেট। একটু আগে যেটা বলছিলাম, নিচ মানে দুর্বল নয়, দুর্বল মানে প্ল্যানেটের আলাদা স্থান আছে, প্ল্যানেট তুঙ্গ অবস্থাতেও দুর্বল থাকতে পারে, আবার নিচ অবস্থাতেও সবল থাকতে পারে, দুটোই হয়। আমি এর পূর্ববর্তী ভিডিওতে অনেকবার বলেছিলাম, কোনো দেশের একজন রাজা, মনে করুন তার একজন রাজপুত্র আছেন, তিনি পরবর্তীকালে রাজা হবেন, কিন্তু দেখা গেল সেই বাচ্চাটি খুব গভীরভাবে অসুস্থ, তিনি সিংহাসনে বসার মতন কোনোভাবেই যোগ্য নয়। তাহলে বুঝুন, তিনি রাজপুত্র, তিনি ওই সিংহাসনে বসার জন্য একমাত্র দাবিদার, কিন্তু তিনি বসতে পারছেন না, তার মানে তিনি দুর্বল। অর্থাৎ তিনি অত্যন্ত বলি ফ্যামিলিতে জন্মেও তিনি দুর্বল। আবার উল্টোও হতে পারে, অত্যন্ত দুর্বল জায়গায় জন্মে সেই মানুষ একেবারে শীর্ষে পৌঁছাতে পারে, ইতিহাসে তার অসংখ্য উদাহরণ আছে। তো গ্রহ নিচ মানে গ্রহ দুর্বল নয়, দুর্বল ইজ এ সেপারেট স্টেট। নামগুলোর মধ্যে ডিফারেন্স আছে, নামগুলোকে এক জায়গায় আনার চেষ্টা করবেন না। ডেবিলিটেটেড প্ল্যানেট অনেক সময় ম্যাল এফেক্ট দেয়, কারণ সে তার সত্তাকে হারিয়ে ফেলেছে। তো ম্যাল এফেক্ট দেওয়া মানেই সে দুর্বল হয়ে গেছে, এটা কিন্তু ভাবার মতন কোনো যুক্তি নেই। ফল তাহলে সে কী করে দেবে? খারাপ ফল দেওয়ার মানেও তো তার মধ্যে কিছু স্ট্রেংথ আছে অবশ্যই। দুর্বল মানে সে স্ট্রেংথলেস, তার মধ্যে বল নেই সেই মুহূর্তে, সেটাকে রিপ্রেজেন্ট করছে। তো এই কারণে বুধ এখানে নিচ থাকে, ব্যাখ্যা করে বললাম, আগেও বহুবার বলেছি। এবার আসি, স্বাভাবিকভাবে এখানে যে প্ল্যানেটের কংগ্রেগেশন হচ্ছে তিনটে, তার ইফেক্ট কী হবে। মঙ্গল এবং শনি অলরেডি একত্রিত অবস্থায় মীন রাশিতে আছে। আজকে আমি ভিডিও করছি 5 তারিখ। তো অবস্থায় আসার জন্য আপনাদের আমি বলেছিলাম যে মোটামুটি 11 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত সময়টা একটু সাবধানে থাকবেন, কারণ প্ল্যানেটের যে নেচার, যে গতিতে তারা থাকবে, বলাবল সম্বন্ধিত অবস্থা, ডিগ্রিগত অবস্থা, সেটা সার্বিকভাবে খুব বেটার জায়গায় থাকছে না। এবং সেই আলোচনায় বলেছিলাম যে বুধ যখন এখানে প্রবেশ করবে, will be about to be entering into that room, স্পেশালি পাইসেস। বুধ তো প্রথম ডাইমেনশনলেস হয়ে যায় এখানে আসলে পরে। অলরেডি এখানে শনি এবং মঙ্গলের মতন দুটি সম্পূর্ণ বিরুদ্ধ ভাবাপন্ন প্ল্যানেট অলরেডি বসে রয়েছে, এবং মিন নিজের ডেবিলিটেটেড স্টেট। তো স্যাটার্ন এবং মঙ্গল এখানে যেটা করবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ফায়ারি এলিমেন্টস ওভার ওয়াটার, সেটা কিন্তু তৈরি করবে। জলের মধ্যে ফায়ারি এলিমেন্ট, বিদ্যুৎ, তার ফলে থান্ডারবোল্টস, থান্ডারস্টর্ম বা যে যুদ্ধ পরিস্থিতি অলরেডি চলছে সেখানে সমুদ্র বা বিভিন্ন খাড়ি বা সাগরের মধ্যে বা উপসাগরের মধ্যে, এখানে কিন্তু বিভিন্ন রকম অস্ত্রশস্ত্রের প্রয়োগ বা প্রয়োগ করবার মতন মানসিক অবস্থা তৈরি করবে। প্রয়োগ যে সবসময় হবে সেটা আমি বলছি না, কারণ কিছুটা বৃহস্পতি রিল্যাক্স আছে, এবং বৃহস্পতি বুধের ঘরে অবস্থান করে বুধকে কিছুটা ডিসপোজিটর হিসাবে ডিভিডেন্ড প্রদান করবে, যদিও শেষের দিকে আছে, মানে 20 ডিগ্রির পরে আছে, তা সত্ত্বেও দ্রেক্কান অনুসারে কিছুটা ডিসপোজিটারে প্রভাব তৈরি করবে। থার্ড দ্রেক্কানে রয়েছে অ্যাকচুয়ালি, কিন্তু তা সত্ত্বেও বলবো বুধ এখানে প্রবেশ করা মাত্র, এবং প্রথম 3 দিনের মধ্যে বুধ শনি এবং মঙ্গলের কাছাকাছি চলে আসবে, 10 ডিগ্রির মধ্যে প্রবেশ করবে। তো যেটা এখানে তৈরি হয় সেটা হচ্ছে শনি এবং মঙ্গল থাকার জন্য ইমোশনকে, বুধের যে একটা অনিয়ন্ত্রিত ইমোশন এখানে তৈরি হবে, সেই ইমোশনটাকে কিছুটা স্টেবল করতে পারবে। এটা হচ্ছে এক ধরনের ভয় মিশ্রিত ভক্তি যাকে বলা যায়, ভয়ের দ্বারা ভক্তির উদ্ভব, কিন্তু অ্যাকচুয়ালি সেটাকে প্রপার চ্যানেলাইজ করতে পারবে না। অর্থাৎ সেই ইমোশনটাকে কোন দিকে নিয়ে গেলে সেই ইমোশনটাকে ইউটিলাইজ করা, আর সেই মানুষটা কিছুটা এক্সর্শন
মানে এক্সস্টেড হতে পারে, মানে তার এই নেগেটিভ এনার্জিটাকে দ্বারা, সেটা কিন্তু শনি এবং মঙ্গল এখানে করতে পারবে না। নেক টু নেক আছে, তারা করা সম্ভব নয়। তার জন্য যেটা হবে সেটা হচ্ছে শনি বুধের কমিউনিকেশনকে এখানে অত্যন্তভাবে স্লো এবং ডিসরাপশন করতে পারে। সমুদ্রের তলা দিয়ে যেখানে যুদ্ধ সংগঠিত হচ্ছে এখন, সেখানে সমুদ্রের তলা দিয়ে প্রচুর কেবল গেছে, ইন্টারনেট কেবল বা বিভিন্ন রকম আরও ইম্পর্টেন্ট কেবল আছে কিছু যোগাযোগ মাধ্যমে, সেখানে কিছু ক্ষতি সাধিত হওয়ার যোগ আছে। বা পৃথিবীর যে কোনো জায়গায় যেখানে বোন অফ কন্টেনশন আছে, যেখানে বিভিন্ন তারপত্র আছে যেগুলো থ্রু ওয়াটার গেছে এবং সেখানে কোনো ফায়ারি এলিমেন্টের দ্বারা সেখানে কিন্তু ক্ষতি সাধন হওয়ার এই মুহূর্তে যোগ আছে। এবং দ্যাট মেক্স দ্য সিস্টেম ভেরি স্লো। বা এমন হতে পারে সেটিকে কোনোভাবে ডিফার্ম করে দেওয়া হলো কিছুদিনের জন্য, তার ফলে কমিউনিকেশন পদ্ধতিটাই স্লো হয়ে যেতে পারে। আপনারা দেখছেন যে সারা পৃথিবীতে এই মুহূর্তে যে ফসিল ফুয়েল আছে সেগুলো আনার ক্ষেত্রে বহু দেশই অনেক সমস্যার মধ্যে পড়ছে। ভারতের সাথে সেখানে কিছুটা সুবিধাজনক অবস্থা আছে বলে ভারত নিজস্ব নেভিকে ব্যবহার করে বা ধরুন বিভিন্ন আন্তর্জাতিক কূটনীতির সাহায্যে সেটাকে কিছুটা ব্যবহার করে কিছু জিনিস তিনি ফসিল ফুয়েল সে নিয়ে আসতে পারছে, ন্যাচারাল গ্যাস। কিন্তু অন্যান্য দেশ পৃথিবীর ওই রিজিয়নটা থেকে, ইরানের যে রিজিয়নটা, সেখান থেকে প্রায় 18 থেকে 25% ফসিল ফুয়েল এবং ন্যাচারাল গ্যাস ট্রান্সমিশন হয় আমাদের যে হরমুজ প্রণালী রয়েছে। তো সেখানে কিন্তু স্লো ডাউন হয়ে গেছে। তো এই স্লো ডাউন হওয়াটা অ্যাকচুয়ালি স্যাটার্নের জন্য হয়েছে ইন প্রেজেন্স অফ মঙ্গল অ্যান্ড রাহু এবং মঙ্গলের যোগ সাজস, যেটা ফেব্রুয়ারি মাসে 23 তারিখে ঢুকেছে, কিন্তু ফল দিয়ে দিয়েছে 14-15 তারিখ থেকে, গত মাস, মানে গত 2 মাস আগের, প্রায় 1.5 মাস আগের। তো তখন থেকে পরিস্থিতিটা গণ্ডগোল হয়েছে। এখানে যেটা করবে, প্রচুর সন্দেহবাতিক মানসিকতা তৈরি করবে, বৃদ্ধি করবে, এবং সন্দেহবাতিক মানসিকতাটা খুঁতখুঁতের পর্যায়ে নিয়ে যাবে। গুরু স্থানীয় কোনো ব্যক্তির কথাকে মর্যাদা দেওয়ার জায়গাটা অনেকটা কমে যাবে। কলিযুগে যদিও সেটা ক্ষয়িষ্ণু পর্যায়ে আছে, কিন্তু সেটাকে আরও কিছুটা ক্ষয়িষ্ণু পর্যায়ে নিয়ে গিয়ে সেই মানুষের যে কথার যে অ্যাকচুয়াল নির্যাস আছে সেটাকে জীবনে কাজে লাগাতে পারবে না, বা তার কোনো সাজেশনকে কাজে লাগাতে পারবে না। এছাড়া যেটা হবে, সাডেন অ্যাঙ্গার, অ্যাগ্রেশন, হেভি রেস্টলেসনেস কন্ডিশন তৈরি করবে। বা কোথাও যদি দেখা যায় যে যে সমস্ত মান্ডেন এরিয়াযুক্ত অঞ্চলে বুধ, শুক্র এবং মঙ্গলের প্রভাব বা কিছুটা চন্দ্রের প্রভাবও বেশি আছে, সেখানে কিন্তু সিভিল অ্যাজিটেশনও ছোটোখাটো পর্যায়ে সংগঠিত হতে পারে এই সময়। লট অফ ক্ল্যাশেস, সেটা কিন্তু মেন্টাল থেকে টু সাম এক্সটেন্ট ফিজিক্যাল ক্ল্যাশ পর্যন্ত যেতে পারে, ডিপেন্ডিং আপন দেয়ার রেসপেক্টিভ হরোস্কোপস নেগেটিভিটি। যতটা নেগেটিভিটি থাকবে তার নেগেটিভিটিটা বেশি হবে, না হলে সেটা বাগযুদ্ধ জাতীয় বা খুব কুশব্দ, অপশব্দ, হেনিয়াস ওয়ার্ডস টু বি স্পোকেন বাই মেনি পিপল, সেটা বোঝা যাবে। অবজেক্টিভলেস টেনশন থাকবে প্রচুর, আপনি নিজেও জানেন না অ্যাকচুয়ালি কী করা দরকার, কিন্তু টেনশন আপনাকে ভেতরে ভেতরে রুইন করবে এবং ভীষণ স্ট্রেস এবং এক ধরনের বলতে পারেন ডিপ্রেশনের জায়গায় নিয়ে যাওয়ার মতন তৈরি করতে পারে। মীন রাশি ভীষণ লোনলিনেসকে নির্দেশ করে। আধ্যাত্মিকতার, অনেকে কিন্তু আধ্যাত্মিকতার প্রিটেন্ড করতে পারে, তার কিন্তু সেই বোধ বা সেই জ্ঞান বা ছোটোবেলা থেকে সেই পরিশীলিত এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে না গিয়েও সে কিন্তু ভাবতে পারে, বা কিছু কথাবার্তা সাময়িক শুনে ভাবতে পারে যে তিনি আধ্যাত্মিকভাবে অনেকটা এক্সগ্যাগারেট হয়েছেন, কিন্তু সেটা অ্যাকচুয়ালি নিজের গুরুকে দ্বারা মানে প্রশ্ন করার মাধ্যমে সেই ব্যাপারে সন্তুষ্টি বা অসন্তুষ্টির জায়গায় নিয়ে যাবেন। যে কোনো চিত্র আপনি যেটা দেখবেন আর যেটা আপনি অনুভব করবেন, দুটোর মধ্যে ডিফারেন্স থাকবে। অবজেক্টিভ ভীষণ ওপেক হয়ে যাবে, ভিশন ওপেক হয়ে যাবে, মানুষকে চিনতে বা বুঝতে বেশ সমস্যা হবে, এবং বহু জায়গায় বাগদ্বন্দ্ব বা এক ধরনের দাম্ভিক প্রবণতার মধ্যে জড়িয়ে পড়ার এখানে প্রবাবিলিটি রয়েছে। আমি আগেই বললাম, সন্দেহ, বিদ্বেষ ভাবাপন্ন মানসিকতা, অহেতুকভাবে
ওভারবার্ডেন অফ ওয়ার্ক, অর্থাৎ একটা কাজকে ফেলে রাখা, কাল করব পরশু করব, বা ধরুন অ্যাকচুয়াল কাজ নেই অতটা, কিন্তু আপনার মনের মধ্যে তৈরি হচ্ছে যে কাজ আছে, তো তার পরিপ্রেক্ষিতে এখানে এক ধরনের ওভারবার্ডেন অফ মেন্টাল স্ট্রেস তৈরি করবে যে আমাকে অনেক কাজ করতে হতে পারে। এক ধরনের গোপন ভয়, এক ধরনের অ্যাপ্রিহেনশন আপনার মধ্যে কিন্তু এখানে কাজ করবে। সেলফ বিলিফ খুব ভীষণ পরিমাণে নষ্ট হবে এবং এক ধরনের বলা যেতে পারে যে আপনি ধরুন অসহায় খুব, এরকম একটা সিউডো ফিলিং আপনার মধ্যে আসতে পারে যে আপনার পাশে কেউ নেই, কিছু নেই, আপনি সমস্ত রকম সহায় সম্বলহীন একটা অবস্থা, এরকম একটা স্টেটের মধ্যে দিয়েও কিন্তু আপনার মানে মেন্টাল অবস্থা আপনার তৈরি হতে পারে। তো সেই বিষয়েও সাবধান থাকবেন, যতটা সম্ভব নিজেকে সবার সাথে রাখা বা এই মুহূর্তে ফল চিন্তা করা এটা কিন্তু করবেনই না। আমি বলেইছি যে 26 তারিখ পর্যন্ত খুব একটা ফ্রুটফুল স্টেট আসার ব্যাপারে চিন্তা করবেন না, সেটা দেওয়ার মতন অবস্থায় প্ল্যানেট নেই। 28 তারিখ অবধি গত মাসের অতিশয় নেগেটিভ ছিল, অতিশয় নেগেটিভ জায়গাটা গেছে সেটা ইন্ডিভিজুয়াল লেভেলে, কিন্তু এটা সোশ্যাল লেভেলে রয়েছে, তো সেখানেও সমস্যা হতে পারে। যারা ধরুন ডেইলি ট্রেডিংয়ে কাজ করেন, ডেইলি স্টক মার্কেটে পয়সা বিনিয়োগ করা বা বিভিন্ন রকম কাজকর্ম করা, তারা তাদের হরোস্কোপ দেখিয়ে নেবেন বা কোনো বিশিষ্ট ব্যক্তির পরামর্শে কাজ করবেন, নাহলে হঠাৎ করে কিন্তু একটা হেভি লস হওয়ার সম্ভাবনা এখানে দৃষ্ট হচ্ছে, সে ব্যাপারেও সাবধান থাকবেন। যাদের কোনোভাবে নার্ভাস সিস্টেমে নর্মাল সমস্যা রয়েছে, কনভালশন আছে, ধরুন ওসিডি আছে ভীষণভাবে, বা ধরুন হাইপার টেনশনের সমস্যা রয়েছে, প্যানিক অ্যাটাকের সমস্যা রয়েছে, বা আরও জটিল পর্যায়ে কোনো সমস্যা রয়েছে, তারা এই সময় কিন্তু তেমন হলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। কোনোভাবে ব্যাপারটাকে গাফিলতির পর্যায়ে নিয়ে যাবেন না, তাহলে কিন্তু জিনিসটা অনেকটা বেড়ে যেতে পারে বা ম্যাল এফেক্ট করতে পারে। ভেহিকেল চালাবেন খুব সাবধানে, বিশেষত সন্ধ্যের পরে, মোটামুটি 4টে সাড়ে 4টের পর থেকে একদম ভোর রাত পর্যন্ত খুব সাবধানে চালাবেন, এবং বজ্রপাত বা এই ধরনের প্রকোপ কিন্তু বেশ হবে এ সময়। ফলে যারা খোলা প্রান্তরে কাজ করেন বা যেখানে থান্ডারবোল্ট বা থান্ডারস্টর্মের প্রবাবিলিটি বেশি রয়েছে, সেখান থেকে কিন্তু যতটা সম্ভব নিজেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে রাখবেন। যারা হেভি ভেহিকেল চালান, মাল ট্রান্সপোর্ট করেন, দূর দূরান্তে যান বেশ, তারা কিন্তু নিজেদের যানবাহনের এবং নিজের শরীরের দুটোর ওপরই করবেন। অনেক সময় রাতের দিকে ঘুম এসে যেতে পারে, হ্যাঁ, ড্রাউজি ফিলিং আসতে পারে, সেই বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন। আমি একটু আপনাদের অ্যাসেন্ডেন্ট ওয়াইজ বলে দিচ্ছি। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, বুধ আপনার তৃতীয় ষষ্ঠপতি, সে আপনার দ্বাদশ স্থানে রয়েছে, তো ন্যাচারালি আপনার এক্সপেন্ডিচারকে অনেক হাই করবে, এবং এক্সপেন্ডিচার শুধু নয়, সেটা কিন্তু স্বাস্থ্যের কারণে এক্সপেন্ডিচারও হতে পারে, সেই বিষয়েও বেশ কিছুটা সাবধানতা অবলম্বন করবেন। কোন কোন ক্ষেত্রে মূলত কোনো ওয়াটারবোর্ন ডিজিজ থেকে আপনার সমস্যা হতে পারে, জন্ডিস, টাইফয়েড এই জাতীয় সমস্যা, বা নর্মাল ডিসেন্ট্রি জাতীয় সমস্যাও কিন্তু আপনাকে পীড়া দিতে পারে এ সময়, সে বিষয়ে সাবধান। যারা বাড়ি থেকে মোটামুটি বেশ কিছুটা দূরে রয়েছেন বা ফরেনে রয়েছেন, এরকম ব্যক্তিবর্গ যারা আছেন, তারা কিন্তু শরীরের দিকে বেশি নজর দেবেন, অর্থাৎ যারা নিজের জন্মস্থান থেকে যত দূরে আছেন তারা হেলথের জায়গায় তত বেশি নজর দেওয়ার চেষ্টা করবেন। অফিসে কোনো রকমভাবে কোনো ইনসাবঅর্ডিনেশনে যাবেন না, অর্থাৎ আপনার সিনিয়র অথরিটি যদি কোনো ভুল বলেও ফেলেন, আপনার যদি মনে হয় সেটা যে ভুল বলছেন, আপনাকে সে ব্যাপারে কোনো রকম ভুল ঠিক ধরানোর প্রয়োজন নেই, আপনি নিজের কাজ করবেন এবং সেইভাবেই নিজেকে ট্রিট করবার চেষ্টা করবেন, নাহলে সেখান থেকে কিন্তু সমস্যা আসতে পারে। বা আপনার যদি দশা অন্তর্দশা নেগেটিভ হয়, তাহলে কিন্তু কাজের ক্ষেত্রে আপনি কোনোভাবে অনেক রকম মিসঅ্যাপ্ট আপনার মধ্যে কিন্তু আসতে পারে। আপনার যে অপোজিট মানে আপনার যে প্রতিপক্ষ আছে, বা যাদের আপনি কোনোভাবে এনিমি বা শত্রু হিসাবে প্রতিপন্ন করে থাকেন, এই রকম ব্যক্তি কিন্তু আপনাকে অনেক সময়, সেটা ছকের ওপর ডিপেন্ড করবে, শনি বেশি দুর্বল হলে তারা মাথা মানে একটুখানি আপনার এগেনস্টে কথা বলতে পারে, বা আপনাকে একটু কোণঠাসা করবার মানসিকতা এ সময় তৈরি হতে পারে, সেদিক থেকেও
সাবধান থাকবেন আর কি। এবং এই সময় যে পরিস্থিতি আসুক, অন্তত 26 তারিখ এই মাসের এপ্রিলের সার্ভিসে চেঞ্জের ক্ষেত্রে কিন্তু খুব একটা চেষ্টা করবেন না। যদি একান্ত আপনার ছকে কোনোভাবে যোগ থাকে এবং সেটি কোনো পণ্ডিত আপনাকে বলে দিয়েছেন দেখে যে করা যেতে পারে, তবেই সেটা আপনি করতে পারেন। আদারওয়াইজ যদি না জানেন তাহলে ওয়েট করে যাবেন 26 তারিখ পর্যন্ত। গাড়ি ঘোড়ার থেকেও সাবধানতা অবলম্বন করবেন। এবং সব থেকে যেটা বড় জিনিস সেটা হচ্ছে, আপনি যদি কোনো পাবলিক রিলেশন অফিসার হন, কোনো কোঅর্ডিনেশন কাজ করছেন বা সেলস বা মার্কেটিংয়ের কাজ করছেন, তবে যে সমস্ত ধরুন যে সমস্ত জায়গায় মানে সিক্রেসি মেনটেন করতে হয়, অফিসিয়াল সিক্রেসি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মেনটেন করবেন, না হলে সেখান থেকে কিন্তু কিছু লিক হতে পারে এবং তাতে আপনার স্বাভাবিকভাবে একটু দুর্নাম হতে পারে। বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 2nd 5th লর্ড আপনার 11th হাউসে রয়েছে। ন্যাচারালি বলাই যেতে পারে ভালো আছে। তো যাদের ক্ষেত্রে মনে করুন নেগেটিভ দশায় আছেন কোনোভাবে, তারা কিন্তু কম্পারেটিভলি একটু ভালো ফল পাবেন, তবে সেটা কিছুটা পরে, অন্তত 18-19 তারিখের পর থেকে একটু ভালো ফল পাবেন। মানে ধরুন ফটকা কোনো আয়, স্পেকুলেটিভ আয়, বা কারোর থেকে অনেক দিন আগে কোনো হয়তো পয়সা কুড়ি পান, সেটা এ সময় পেলেন, বা ধরুন কোনো লটারি বা এরকম কিছু জায়গা থেকে কিছু আয় হওয়ার যোগ আছে। ফটকা আয় হতে গেলে হরোস্কোপে ন্যাচারাল কিছু কানেকশন থাকে, হঠাৎ করে হয় না, বা কোনো দশা অন্তর্দশায় সেই ইফেক্ট জাগ্রত হতে পারে। কিন্তু এটা জেনারেল আমি বলছি। যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে একটা জিনিসই বলবো, যে যতটা সম্ভব কোনো লজিক্যাল সাবজেক্ট যখন পড়ছেন, মানে লজিক্যাল মানে একদম মেটেরিয়াল সাবজেক্ট, ফিজিক্স পড়ছেন, কেমিস্ট্রি পড়ছেন বা ম্যাথামেটিক্স পড়ছেন আর কি, সেক্ষেত্রে যতটা সম্ভব অ্যাটেনশান পে করবেন। এবং পরীক্ষা সংক্রান্ত যদি কোনো বিষয় থাকে, খাতা একবার রিচেক করবেন, দেখবেন কিছু না কিছু ভুল আপনার চোখে পড়ে যাবে, যেগুলো অনিচ্ছাকৃতভাবে আপনার দ্বারা সংগঠিত হয়েছে। এ সময় বিভিন্ন বন্ধু বা বন্ধুস্থানীয় ব্যক্তিবর্গের দ্বারা কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল বেনিফিট হওয়ার যোগ দৃষ্ট হচ্ছে। কোনো ইমুভেবল প্রপার্টি বা কোনো জায়গায় বিনিয়োগ কার্যকরী হতে পারে, কিন্তু সেটা ভালো দশায় হলে বেটার হবে, বা কোনো অ্যানসেস্ট্রাল প্রপার্টি এ সময় দ্বারাও কিন্তু আপনি জীবনে বেশ কিছুটা ডেভেলপমেন্ট করতে পারেন, বাই সেলিং ইট, বাই প্রোভাইডিং লিজ অর রেন্ট, এগুলোর দ্বারাও কিন্তু আপনার কিছু রেভিনিউ জেনারেশন হতে পারে এ সময়। যারা বিভিন্ন রকম প্রেম প্রণয় বা এই জাতীয় সম্পর্কের সাথে যুক্ত আছেন, তাদের এই সময় মোটের ওপরে বেটার ফল দেবে, কিন্তু প্রোভাইডেড মঙ্গল যদি ছকে কোনোভাবে নেগেটিভ থাকে, ডিসরাপটিভ থাকে কোনোভাবে, তাহলে কিন্তু সম্পর্ক চন্দ্রের ওপরে ডিপেন্ড করবে। অর্থাৎ চন্দ্র প্রত্যেক দিন 4টে করে নবাংশ যায়, তো সেক্ষেত্রে দেখা যাবে যে রৌদ্র মেঘের মতন সম্পর্ক খুব হেলদোল হচ্ছে আর কি। তো সেটা বুঝে নেবেন, বা সেরকম যদি কিছু হয় তাহলে বিবাদাত্মক কথা, সেগুলো থেকে নিজেকে বিরত রাখবেন। কিডনি রিলেটেড যাদের সমস্যা রয়েছে, প্যানক্রিয়াস রিলেটেড যাদের সমস্যা রয়েছে, খুব সাবধান। কোনোভাবে যাদের টাইফয়েড হয়ে গেছে, ডেঙ্গু হয়ে গেছে, লিভার দুর্বল আছে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে খুব একটা লিমিটেশন নেই, যে সমস্ত ব্যক্তিবর্গের বয়স কোনোভাবে 40 ক্রস করে গেছে, তারা কিন্তু এ সময় সাবধানতা অবলম্বন করবেন, তাহলে সেখান থেকেও কিন্তু সমস্যা সংগঠিত হতে পারে। ফুট পজিশনের যত্ন নেবেন যতটা পারবেন। মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন অ্যাসেন্ডেন্টের লর্ড আপনার নিচ থাকছে এবং 10th হাউসে থাকছে, শনি যুক্ত আছে। শনি আপনার 8th এবং 9th হাউসের লর্ড, এবং মঙ্গল আপনার 6th এবং 11th হাউসের লর্ড, তাকে নিয়ে আছে। সুতরাং কর্মক্ষেত্রে কিন্তু আপনি বেশ প্রেশারের মধ্যে থাকবেন, কিন্তু আপনার অগ্রগতিও সাথে সাথে ঘটবে। যদি একটু চোখ কান খোলা রেখে নিজের কাজের জায়গায় সম্পূর্ণ মনোনিবেশ করে কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার সাফল্য আশাতীতভাবে সংগঠিত হবে, সে নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু খুব ক্রেডিউলাস হবেন না কারুর কাছে, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। বা ধরুন কোনো কাজের জায়গায়, সেটা চাকরি, ব্যবসা, সেলফ এমপ্লয়মেন্ট,
wherever আপনি যদি খুব সহজে কাউকে বিশ্বাস করে কোনো তথ্য আদান প্রদান করে ফেলেন, এটা কর্কটের ক্ষেত্রেও প্রযোজ্য, তাহলে কিন্তু সে আপনাকে এ সময় আপনাকে কোনোভাবে প্রভাবিত করতে পারে বা কোনো কথার মাধ্যমে আপনার ক্রেডেন্সকে ব্যবহার করতে পারে, বা এক কথায় আপনাকে বিব্রত করতে পারে এ সময়। সেই বিষয়ে কিন্তু সচেতন থাকবেন। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো প্রকার বিড়ম্বনায় আপনি এ সময় যাবেন না। উনি যেটা বলছেন সেটাকে মেনেই কাজ করবেন, দেখবেন পরিণামে ফল ঠিকই হবে, পরিণামে ভুল হবে না কোনো প্রকার। এবং স্বাস্থ্যের বিষয়ে যতটা সম্ভব সচেতন থাকা চাই, বিশেষত লাংস পোর্শন, হার্টের আপার পোর্শন এবং আপার ডাইজেস্টিভ সেকশন কিন্তু ভীষণ সেন্সিটিভ দেখাচ্ছে এ সময়, নজর রাখবেন। এবং যাদের ক্ষেত্রে মনে করুন কোমর থেকে লোয়ার লিম্বসে অর্থোপেডিক প্রবলেম আছে, তারাও কিন্তু এ সময় সমস্যায় আসতে পারেন। নতুন গৃহযোগ, বাহনযোগ এ সময় দৃষ্ট হচ্ছে, বা বলতে পারেন এই সময় থেকে দৃষ্ট হচ্ছে। বাট আপনি যদি সেই সংক্রান্ত বিষয়গুলোর সাথে যুক্ত হতে চান, তবে সেটা মিনিমাম এক্সিকিউশন লেভেলে যাবেন অন্তত এপ্রিল মাসের 26 তারিখের পর। তাহলে দেখবেন বিষয়টি অনেক ওতপ্রোতভাবে আপনার জীবনের সাথে যুক্ত হবে। কর্মস্থানে কিন্তু খুব ওভারবার্ডেন থাকবেন, কিন্তু প্রগতিও থাকবে। প্রথমেই যেটা বললাম, একটি বিষয়ে শুধু বলবো, যারা বিভিন্ন ডেটা অ্যানালাইসিস, ডেটা কালেকশন, বিভিন্ন ব্যাংকিং এ সমস্ত সেকশানে কাজ করেন, তারা কিন্তু খুব সন্তর্পণে নিজের ডেটা সংক্রান্ত বিষয়গুলোকে হ্যান্ডেল করবেন। কোনোভাবে যাতে মিসহ্যান্ডলিং না হয়, বা তথ্য যখন ইনপুট করছেন তখন একদম মস্তিষ্ক এবং মন দুটোকে কাজের মধ্যে কনসেন্ট্রেট করবেন, যাতে কোনোভাবে ভুল না হয়। সেখান থেকেও কিন্তু মিসলিড হতে পারে এবং সেখান থেকেও আপনার কিছুটা ডেনিগ্রেশন হতে পারে, সে বিষয়ে সাবধান থাকবেন। কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 12th এবং 3rd হাউসের লর্ড সে আপনার 9th হাউসে রয়েছে। তো 9th 12th 3rd কম্বিনেশন এক্ষেত্রে, এবং তার সাথে 7th 8th কম্বিনেশনের বুধ এবং রাজ্যকারী মঙ্গল, সেও 9th হাউসে রয়েছে। তো এই সময় যেটা করবে সেটা হচ্ছে লট অফ স্পিরিচুয়াল জার্নিজ টু বি অকার্ড ডিউরিং দ্যাট টাইম। আপনি যদি করতে চান, কোথাও পুজো আচ্চার ব্যাপার আছে, কোথাও যাওয়ার ব্যাপার আছে, কোনো দর্শন স্থান আছে, আপনি কিন্তু এ সময় করতে পারেন। শুধু ফিজিক্যাল জায়গায় যে আপনার গার্ডগুলো নেওয়ার ক্ষেত্রে চিকিৎসক বলেছেন সেগুলো নিয়ে আপনি, বা ওষুধপত্র নিয়ে আপনি সেগুলো করবেন, বা যেখানে যেতে বারণ করেছে সেই জায়গাগুলোকে না গিয়ে অন্য জায়গায় যাবেন। তাহলে দেখবেন মানসিকভাবে হ্যাপি হবেন। ফ্যামিলির সাথেও কিন্তু মোটামুটিভাবে এই সময় একটু ইন্টিগ্রেশন তৈরি হবে। বাট স্পাউসের সাথে রিলেশন যতটা পারবেন বেটার রাখবার চেষ্টা করবেন, নাহলে সেখানে একটু প্রবলেম আসতে পারে। সন্তানরা যদি মোটামুটি 13 বছরের বেশি হয়, তাহলে কিন্তু অবশ্যই তাদের সাথে সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করবেন, ভালো ফল দেবে। আপনি এ সময় একটা পরিপূর্ণ একটা সার্কেলের মধ্যে থাকতে পারবেন, অর্থাৎ আপনার পিতা, আপনি, আপনার সন্তান, এদের মধ্যে একটা প্রপার সাইকেল বানিয়ে এবং তিনজনের মধ্যে প্রপার ব্যালেন্স বানিয়ে চলতে পারবেন, যেটা আপনার ক্ষেত্রে কিন্তু অসম্ভব পজিটিভ ইম্প্যাক্ট এ সময় প্রদান করবে। আমি শরীরের ক্ষেত্রে স্পেসিফিক্যালি ডান দিকের লাং, হার্টের লোয়ার পোর্শন, লিভার এবং গল ব্লাডার এই অংশ নিয়ে বলবো। যাদের ক্ষেত্রে ব্লাড সুগারের সমস্যা রয়েছে তারা কিন্তু 11 থেকে 24 তারিখ অবধি বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। গাড়ি চালালে সাবধানতা অবলম্বন করবেন। সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন বুধ আপনার 2nd এবং 11th লর্ড আপনার 8th হাউসে রয়েছে এবং নিচ রয়েছে শনি যুক্ত, এবং মঙ্গল আপনার রাজ্যকারী প্ল্যানেট 4th 9th লর্ড তাকে অবস্থান করে রয়েছে। তো এখানে এক ধরনের মিশ্র ফল আপনি পেতে পারেন যদি আপনি প্রপার ক্যালকুলেশন এবং সঠিক সময়ে সিদ্ধান্ত যদি নিতে পারেন। আমি যেরকম মান্থলি যে প্ল্যানেটের সিচুয়েশানে যে সময়গুলোকে বেটার বলে বলেছি, সেই সময়গুলোকে যদি উপভোগ করতে পারেন, তবে কিন্তু আপনি ফাইন্যান্সিয়ালি খুব একটা ক্ষতিগ্রস্ত হবেন না, বা আপনার বিনিয়োগ বা যেগুলো আপনি করছেন সেগুলো মোটামুটিভাবে বেটার ফল আপনি সেখান থেকে পাবেন। কিন্তু যদি অতিরিক্ত ভাবের দ্বারা পরিচালিত হয়ে
মানে কোনো সিদ্ধান্ত নেন স্পেশালি ফাইন্যান্সিয়াল জায়গায়, তাহলে কিন্তু আপনার অবনিষ্যকারিতার জন্য আপনাকে ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। তো সেই বিষয়ে একটু সাবধান থাকবেন, নিজের হেলথের বিষয়ে খুব সচেতন থাকবেন, বিশেষত একদম লোয়ার ইন্টেস্টাইন, কোলন, অ্যানাস এই সমস্ত জায়গায়, প্রস্টেট, কিডনি পোর্শন, বিশেষত বাম দিকের কিডনি, ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ট্র্যাক, বা ফিমেলদের ক্ষেত্রে ধরুন একদম ওভার ইউটেরাস সেকশন ইনক্লুডিং দ্য আদার সেকশনস, তো সেইগুলো থেকেও সাবধান থাকবেন। একদম কোমরের হাড়, যেটাকে কক্সিজিয়ালের ওপরের অংশ, একদম কক্সিজিয়াল পর্যন্ত অংশের দিকে নজর দেবেন, সেখান থেকেও কিন্তু সমস্যা আসতে পারে। এছাড়া চোখের সমস্যা, ত্বকের সমস্যা, টু সাম এক্সটেন্ট লাংসের সমস্যাও আসতে পারে। যাদের ক্ষেত্রে থ্রোট বা ফ্যারেঞ্জাইটিসের সমস্যা আছে সেখান থেকেও প্রবলেম দিতে পারে। যতটা সম্ভব সবাইকে নিয়ে চলার চেষ্টা করবেন এবং মানে কনসেনসাস কোনো ডিসিশন নেবেন, তাহলে সেটা আপনার পক্ষে অনেক বেশি ফ্রুটফুল হবে। এবং কর্মক্ষেত্রে কিন্তু যতটা সম্ভব একটু চোখ কান খোলা রেখে কাজ করবেন, কোনো রকম বিবাদ বিসম্বাদের মধ্যে নিজেকে নিয়ে যাবেন না, কোনো বিবাদাত্মক বিষয়ের মধ্যে নিজেকে নিয়োজিত করবেন না, সেটা আপনার স্ট্রেস টেনশন বাড়াবে। একটু ঘুমের সমস্যাও কিন্তু করতে পারে, স্পেশালি তাড়াতাড়ি ঘুম ভেঙে যাওয়ার একটা প্রবণতা, ফলে ঘুম পূর্ণভাবে না হওয়াটা হতে পারে। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, অ্যাসেন্ডেন্টের লর্ড আপনার 7th হাউসে নিচ আছে, মঙ্গলযুক্ত হয়ে আছে, 3rd 8th লর্ড যুক্ত, এবং সর্বোপরি আপনি 5th এবং 6th হাউসের লর্ড শনি যুক্ত হয়ে আছে, এবং শুক্র আপনার 8th হাউসে রয়েছে, 2nd 9th লর্ড, সে 19 তারিখ অবধি থাকবে। তো সার্বিকভাবে আপনার যে ম্যারিড লাইফ বা স্পাউসের সাথে রিলেশনের ক্ষেত্রে অনেক বেশি বেটার সময় এটা দেবে, কিন্তু লজিক্যাল পোর্শনের দিকে বেশি যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অবনতি ঘটবে। অর্থাৎ যেটা যেভাবে আসছে সেটাকে সেভাবে গ্রহণ করুন, তাহলে পরিস্থিতি অনেক উপাদেয় হবে। এবং বিবাদাত্মক কথা বা বিবাদাত্মক বিষয়ে কেউ যদি রেজ করেন এবং অন্যজন যদি জানেন বিষয়টি, সেখান থেকে নিজেকে ডিভিয়েট করে যাবেন, তাহলে খুব একটা প্রবলেম আসবে না। নিজের টাকা পয়সার ডিলিং সংক্রান্ত জায়গায় বুদ্ধি এবং অভিজ্ঞতা তেমন হলে অন্য কোনো ব্যক্তির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কাজ করবার চেষ্টা করবেন, সেটা আপনার ক্ষেত্রে অনেক ফলপ্রসূ হবে। এই সময় কোনো ইনভেস্টমেন্ট বা এগুলো থেকে একটু বিরত থাকবেন। শুক্র অন্তত বৃষ রাশিতে ঢুকে যাক, 20 তারিখের পর থেকে সেই সংক্রান্ত সিদ্ধান্তগুলো নেবেন। এই সময় ভোগ্যপণ্যের পেছনে একটু খরচ হতে পারে বা কোথাও ভ্রমণের পেছনেও খরচ হতে পারে, বাট সেটা নিজের শরীরের প্রতি যত্ন রেখে করবেন। আপনার এন্টায়ার নার্ভাস সিস্টেম এবং সেটা অনেক বেশি ওসিডি বা অ্যাজিটেশন জাতীয় সমস্যা, এবং সর্বোপরি অর্থোপেডিক জায়গা এবং আপনার ডাইজেস্টিভ ট্র্যাকেও কিন্তু সমস্যা করতে পারে, বা কোনোভাবে ঘুমেরও প্রবলেম করতে পারে। তবে সেটা ঘুম আসতে দেরি হতে পারে, অর্থাৎ অনেক দেরিতে ঘুম আসলো এরকম। তো সেগুলো থেকেও সাবধান থাকবেন। নিজে যদি বাইক রাইড করেন, খুব সাবধানে এ সময় রাইড করবেন, সময় একটু নেগেটিভ আছে এ সময়। তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য বুধের এই মীন রাশিতে গোচর নিয়ে বলে দিই। দেখুন, বুধ আপনার ক্ষেত্রে 9th এবং 12th হাউসের লর্ড। পরিষ্কারভাবে একটি জিনিস বলে রাখি, এই সময় অন্যান্য প্ল্যানেটের সিচুয়েশান কিন্তু কম্পারেটিভলি আপনার বেটার আছে, কিন্তু বুধের সিচুয়েশান আপনাকে কিন্তু বেশ কিছু জায়গায় একটু হীনবল করতে পারে। কোন কোন জায়গায় সেগুলো মেইনলি বলে দিচ্ছি, বাকিটা দেখবেন ডিটেলড সারা মাসের জায়গায় বলা আছে। সেটা হচ্ছে এক্সপেন্ডিচার। কোনো মানুষ হঠাৎ করে কারোর হেলথের কারণে, পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ বা আপনার নিজের হেলথের কারণে, কোন কোন সেকশনে বলছি, হঠাৎ করে কিন্তু কিছু আনওয়ান্টেড এক্সপেন্ডিচার আপনার হতে পারে এবং আনপ্ল্যান্ড এক্সপেন্ডিচারও হতে পারে। এটা পর্যন্ত তবু বিষয়টি মেনে নেওয়া যায়, কিন্তু বহু মানুষ আছে এ সময় কিন্তু বিভিন্ন রকম ছলনা বলে আপনার থেকে কিন্তু সুযোগ নেওয়ার চেষ্টা করবে, স্পেশালি ফাইন্যান্সিয়াল সুযোগ। মানে সে আপনাকে বলতে পারে যে তার হয়তো কোনো সমস্যা রয়েছে, আপনার থেকে হেল্প চাইলো, এবং আপনিও না কোনো রকম কিংকর্তব্য বিমূঢ় হয়ে কিছুটা তাকে হেল্প করে দিতে সচেষ্ট হবেন।
কিন্তু সেটা লং রানে কিন্তু আপনার জন্য ফেভারেবল থাকবে না। তো সেই বিষয়ে যতটা সম্ভব সচেতনতা নেওয়া যেতে পারে নেবেন। এবং এই সময় যদি কারোর কাছে কোনো ডেট থাকে বা ডেট করতে হয়, সেটি খুব একান্ত কোনো প্রয়োজন ছাড়া সেগুলো থেকে অ্যাভয়েড করবেন, না হলে কিন্তু সেটা চক্রবৃদ্ধির আকারে বৃদ্ধি হতে থাকবে আপনার উপর, এবং সেটা শোধ করতে কিন্তু অনেকটা সময় লাগবে। এই বুধ রাহুর সাথে মানে অংশীভূত এসছে, রাহু আপনার 5th হাউসে রয়েছে, এখন নিজের নক্ষত্রে রয়েছে। তো ভুলেও কোনো ডেট ট্র্যাপের মধ্যে খুব সীমাবদ্ধতা না থাকলে এই সময় যাবেন না। আর হচ্ছে হেলথের জায়গা, প্যানক্রিয়াস এবং গল ব্লাডারের নজর দেবেন, এবং এন্টায়ার বোথ দ্য কিডনিস আর কি দিকে নজর দেবেন। আর যাদের ক্ষেত্রে মনে করুন হার্ট রিগার্ডিং কোনো অসুস্থতা আছে, দীর্ঘদিন ওষুধ খাচ্ছেন বা চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন, বা ধরুন কোনো অপারেশন হয়ে গেছে অলরেডি, তারা কিন্তু একদম টু দ্য লেটার্স যা যা বলেছেন সেগুলোকে মেনে চলার চেষ্টা করবেন। এ সময় যারা লং ডিস্টেন্স ট্রাভেল করেন গাড়ি ঘোড়া চালিয়ে, তারা কিন্তু একটু সচেতনভাবে গাড়ি ঘোড়া চালানোর চেষ্টা করবেন। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 8th এবং 11th হাউসের লর্ড বুধ, সে আপনার 5th হাউসে রয়েছে। আকস্মিক কিছু প্রফিট আপনাকে এ সময় দিতে পারে। আকস্মিক, যেহেতু মঙ্গলও অ্যাসেন্ডেন্টের লর্ডও সেখানে রয়েছে, কিন্তু সেই আকস্মিক প্রফিট আপনার কাছে যখন সেটা প্রফিট আকারে আসবে, দেখবেন ইট টেক্স আ লট অফ টাইম, অর্থাৎ খুব সহজভাবে আসবে না। অর্থাৎ যদি 100 জন ছকে, বৃশ্চিকের ছকের মধ্যে এরকম যোগ থাকে, তাদের মধ্যে একজনের সহজভাবে আসবে, 99 জনেরই টাইম নেবে আসতে। কিন্তু সেটাতে বিব্রত হবেন না, নর্মালি আসবে। এই সময় কিন্তু আপনার কোনো হায়ারার্কিয়াল জায়গা থেকে কোনো প্রপার্টি বা কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিটেরও যোগ আছে, অকাল্ট রিগার্ডিং কোনো বেনিফিটেরও যোগ আছে। সন্তানদের নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা, তাদের নিয়ে একটু বেশি রকম উচ্চাকাঙ্ক্ষী আপনাকে কিন্তু নিজের মধ্যে স্ট্রেস এবং টেনশন বৃদ্ধি করবে, যেটা আপনার হেলথের জন্য একেবারেই বেটার নয়। নিজের যদি ব্লাড সুগার, ব্লাড প্রেশারের সমস্যা থাকে বা ওবিসিটি সংক্রান্ত সমস্যা থাকে, শরীরের আপার পোর্শনে অর্থোপেডিক সমস্যা থাকে, তাহলে এই সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে। যাদের ক্ষেত্রে এন্ডোক্রিন গ্ল্যান্ডসের সমস্যা রয়েছে, ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, যে যে খাদ্যের ক্ষেত্রে বারণ আছে সেগুলো অ্যাভয়েড করবেন। বুধ কিন্তু বেসিক লজিক এ সময় আপনার নষ্ট করতে পারে। তো টাকা পয়সা হ্যান্ডলিং করবেন সাবধানে, বা বিশ্বাস করে কাউকে ধরুন সেটা বিনিয়োগ করতে দিলেন, সেটা কিন্তু ভুল পথে পরিচালিত হতে পারে। যাই করবেন সেটা নিজের বুদ্ধি বা কোনো সেই বিষয়ে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে কাজ করবার চেষ্টা করবেন। বা পায়ের দিকে যতটা সম্ভব নজর দেবেন। ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন, বুধ আপনার 7th এবং 10th হাউসের লর্ড 4th হাউসে রয়েছে, কেন্দ্রে রয়েছে, কিন্তু নিচ রয়েছে। আপনার মধ্যে প্রাথমিক যে ফলাফল দিতে পারে সেটা কিন্তু একটু এক ধরনের বলতে পারেন বিলাসিতা বৃদ্ধি আপনার ক্ষেত্রে কিন্তু কার্যকরী এ সময় হতে পারে, এবং সেই বিলাসিতাটা কিন্তু নিজের ক্ষয়ের দ্বারা সংগঠিত হতে পারে, বিশেষত অর্থনৈতিক ক্ষয়ের দ্বারা। মানে আপনার যে বেসিক প্রুডেন্স এবং নলেজ, সেটাকে কিন্তু কিছুটা ধরুন খর্ব করে আপনি কিছুটা মেটেরিয়াল বিলাসিতার দিকে অগ্রসর হতে পারেন, যেটা আপনার অ্যাকচুয়াল ছকের প্রকৃতির বাইরে। কিন্তু সবথেকে যেটা গন্ডগোল করতে পারে সেটা হচ্ছে মেন্টাল স্ট্রেস এবং টেনশন, এবং সেটা পরিবারের মধ্যেই ঘুরপাক খাবে। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক যে ইন্টিগ্রেশন বা ধরুন যতটা বেটারমেন্ট আশা করা যায়, সেটা কিন্তু আপনি এই সময় পাবেন না। এবং কোনো না কোনোভাবে দেখবেন পরিস্থিতিকে আপনি যতই আয়ত্তে আনার চেষ্টা করুন না কেন, আপনি যতই ডিভিডেন্ড দিন না কেন ফ্যামিলির মধ্যে সেই শান্তি বা সমৃদ্ধির জায়গাটা কিন্তু অনেক বেশি খর্ব থাকবে, অনেক বেশি নুব্জ থাকবে, সেটা খুব বেশি প্রসারিত জায়গায় যাবে না। তো সেই বিষয়েও আপনাদের একটু নজর দেওয়া উচিত। বিশেষত চেষ্টা করা উচিত যেন একটা ভারসাম্য, একটা স্টেটাস কুও বজায় থাকে। খুব বেশি সেটাকে কারেকশন বা অ্যামেন্ডমেন্টের জায়গায় না নিয়ে যাওয়াই ভালো। অহেতুক অর্থনৈতিক কিন্তু মানে ফাইন্যান্সিয়াল এক্সপেন্ডিচার আপনার এই সময় কিন্তু হওয়ার যোগ দৃষ্ট হচ্ছে। আপনার লাংস সংক্রান্ত, হার্ট সংক্রান্ত এবং নার্ভাস সিস্টেম সংক্রান্ত সমস্যা থেকে আপনি বিরত থাকবেন। আপনাকে যদি এই সময় কোনো দূরবর্তী স্থানে ভ্রমণ করতে হয়, সেটা যে কোনো কাজে হোক, আপনি খুব কশাসলি যাতায়াত করবেন, এবং যদি ভেহিকেলে যান তাহলে লেফট সাইড ঘেঁষে
বসবার চেষ্টা করবেন, যদি নিজেই একমাত্র সেটি ড্রাইভ বা রাইড না করেন তো বাদিক ঘেঁষে বসবেন যতটা সম্ভব। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন বুধ আপনার ক্ষেত্রে 6th এবং 9th হাউসের লর্ড এবং সে আপনার 3rd হাউসে রয়েছে। বর্তমানে কিন্তু আপনাকে কিছুটা ডিভিডেন্ড দেবে বুধের এই অবস্থান। কোন কোন জায়গায় বেশ কিছুটা এগিয়ে যাওয়ার মানসিকতা, যেহেতু মঙ্গল রয়েছে একাত্রে 4th 11th লর্ড আপনার একসাথে বসে রয়েছে, এগিয়ে যাওয়ার মানসিকতা। এবং বেশ কিছু জায়গায় দেখবেন 10টা কাজে হাত দিলে 5টা কাজ ভুল হচ্ছে, কিন্তু 5টা কাজ কিন্তু আপনাকে ঠিক করবে। যদি একটু দশা অন্তর্দশা এবং একটু গুরুর আশীর্বাদ যদি থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনি বেশ কিছুটা দূরত্ব পর্যন্ত অগ্রসর হতে পারবেন। বাট বিহেভিয়ারাল অ্যাটিটিউডের ক্ষেত্রে বা কোড অফ কন্ডাক্টের ক্ষেত্রে, নিজের বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু শালীনতা ভদ্রতা এগুলো মেনটেন করবেন, না হলে কিন্তু এমন কিছু অশালীন ধরুন আপনার ব্যবহারিক প্রকৃতি আসতে পারে, যেটা থেকে কিন্তু মানুষ হার্ট হতে পারে। তো সেই বিষয়ে সতর্ক থাকবেন। বিশেষত কোনো মানে পিতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আছেন, মানে পিতা, কাকা, জ্যাঠা, মামা, বড় দাদা, এরকম ব্যক্তিবর্গের সাথে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে শালীনতা বজায় রাখবেন। আমি কিন্তু ভাষার কথা বলিনি, আমি বলেছি বডি ল্যাঙ্গুয়েজের কথা। নিজের কাজের জায়গায় কিন্তু মোটামুটি গ্রোথ দেখা যাচ্ছে এ সময়, এবং যদি শনি স্ট্রং থাকে আপনার বেস হরোস্কোপে, তাহলে কিন্তু গ্রোথ বেটার দেবে। নতুন কাজের সুযোগ এবং নিজেকে পরিচিত করবার জন্য অনেক বেটার ইম্প্যাক্ট পাবেন। এবং হাউস, আপনার বাড়ির এনভায়রনমেন্ট এবং আপনার বিলাভড যদি কেউ থাকেন, তার সাথে সম্পর্ক এ সময় কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এবং যত দিন যাবে দেখবেন তত জিনিসটি কিন্তু বেশ বেটার জায়গায় যাবে সম্পর্কের ক্ষেত্রে। শরীরের ক্ষেত্রে বলবো একদম স্প্লিন, লিভার এবং গল ব্লাডারে নজর দেবেন, এবং পরিষ্কারভাবে কোলন এবং অ্যানাস রিজিয়নের জায়গাও কিন্তু নজর দেবেন। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, বুধ আপনার ক্ষেত্রে কিন্তু 5th এবং 8th হাউসের লর্ড, সে আপনার 2nd হাউসে রয়েছে, নিচ রয়েছে। অ্যাসেন্ডেন্টের লর্ডকে নিচে রয়েছে এবং 3rd এবং 10th লর্ডকে নিচে নিয়ে অবস্থান করছে। তো এক্ষেত্রে কিন্তু কাজের জায়গায়, কর্মের জায়গায় আপনি যদি কোনো সেলস, মার্কেটিং, কোনো মিডিয়া ইনফ্লুয়েন্সার, বা ধরুন আপনি কোনো এডিটিং, ড্রাফটিং, কোনো আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সাথে যুক্ত আছেন, কোনো কমিউনিকেশন সফটওয়্যার রিগার্ডিং কাজ, বা ধরুন কোনো ইম্পোর্ট এক্সপোর্ট, কোনো বিদেশি কোনো দেশের সাথে কোনো বস্তু বা কোনো সেবা, সেই সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো ডিভিডেন্ড দেবে এবং আপনাকে ফাইন্যান্সিয়ালি গেইন করবে। বাট দ্য ফ্যাক্ট হচ্ছে, আপনার কোনো ধরুন প্রেম, ভালোবাসা বা পুরনো কোনো সম্পর্ক এ সময় কিন্তু অনেকটা আপনার স্মৃতির মধ্যে রোমন্থন করতে পারে, এবং সেই নিয়ে আপনি কিছুটা উদাসীন বা কিছুটা ভাবলেশীন বিহেভিয়ার আপনার মধ্যে আসতে পারে। বা ধরুন বর্তমানে যে আপনার স্পাউস আছে, তার সাথেই সম্পর্ক, বর্তমানে সম্পর্কটা হয়তো অনেক দূর গড়িয়ে গেছে, সেই সম্পর্কের যে প্রাথমিক সম্পর্কের দিন আপনার কিন্তু এ সময় মাথায় আসতে পারে কোনোভাবে। রেট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট এ সময় হওয়ার যোগ রয়েছে। এছাড়া পৈতৃক প্রপার্টি কিন্তু আপনার হাতে আসতে পারে, কিন্তু সেটা যদি একাধিক ভাই বোন থাকে, কোনো শরিকি সমস্যা থাকে, তাহলে কিন্তু সেটা একটু বিড়ম্বনা বা কোর্ট কেস বা এমন হতে পারে, কোনো স্থানীয় কোনো মোড়ল বা এরকম কোনো ব্যক্তিবর্গের জ্ঞান বুদ্ধিতে বা পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের জ্ঞান বুদ্ধিতে সেটা প্রপারলি আর কি আপনার কাছে আসলো, এই ধরনের কিন্তু যোগ এ সময় দৃষ্ট হচ্ছে। তো এই বিষয়ে সাবধান থাকবেন। হার্ট এবং পালস রিগার্ডিং কোনো সমস্যা থেকে যদি সমস্যা থাকে, যদি মনে করেন, তাহলে সেই বিষয়ে আগে থেকে সতর্কতা নেবেন। আপনি কিন্তু লোয়ার লিম্সে অর্থোপেডিক সমস্যায় ভুগবেন এ সময়। তো যদি শরীরে ওবেসিটি বেশি থাকে, ওয়েট বেশি থাকে, তাহলে কিন্তু যা যা প্রিকশনারি মেজার আছে সেগুলো মেনটেন করবেন। তবে যাই করবেন সেটা চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে সেটা করবার চেষ্টা করবেন। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, বুধ আপনার 7th এবং 4th হাউসের লর্ড, সে আপনার অ্যাসেন্ডেন্টে অবস্থান করবে দ্বাদশপতি একাদশপতিকে নিয়ে, এবং মঙ্গল আপনার 2nd এবং 9th হাউসের লর্ড, তাকে নিয়ে অবস্থান করছে। তো এক্ষেত্রে ভালো মন্দের দুটো মিক্সচারই আপনাকে প্রদান করবে। বুধ যখন কোনো
রাশিতে প্রবেশ করে তখন সেই রাশির মধ্যে একটা একটা অনুশাসনের বৃত্ত তৈরি করে। হতে পারে তার ডেবিলিটেশন, এখানে সে ভ্রান্ত বা দিগ্ভ্রান্ত বা অনেকটা অবসৃত, বা ধরুন তার লজিক বা তার যে বিদ্যা সেটি হারিয়ে গেছে, তিনি মাত্রা জ্ঞান পাচ্ছেন না। তা সত্ত্বেও বুধ সবসময় একটা পেরিফেরি নির্মাণের চেষ্টা করে এবং তার মধ্যে থাকার চেষ্টা করে। তার ফলে মানুষের মধ্যে রুটিন ডেভেলপমেন্ট, বা ধরুন মানুষের মধ্যে যে টাইম বাউন্ড কাজ করা, মানুষের মধ্যে কিছুটা অন্তত আপাত অ্যাপারেন্ট কিছু ভদ্রতা, শিষ্টাচার, কথাবার্তার মধ্যে একটা আপাত ভদ্রতা সেখানে কিন্তু দৃষ্ট হয় এবং সেটা কার্যকরীও হয়। বিবাহের যোগও দৃষ্ট হয়, কিন্তু স্যাটার্ন থাকার জন্য সেই যোগ কিন্তু কার্যকরী হতে ছকে যদি অ্যাকিউট কোনো কানেকশন না থাকে সেটা কিন্তু দৃষ্ট হচ্ছে না। বিবাহের যোগ কার্যকরী হবে আরেকটু পরে, 13ই মের পর থেকে বিবাহের যোগ কার্যকরী হবে আপনার ক্ষেত্রে। তো এই সময় যদি কোনো সম্বন্ধ বা কোনো কানেকশন তৈরি হয়, সেটা কথাবার্তা বলতে পারেন, তবে বারবার বলছি খুব অ্যাকিউট কানেকশন না থাকলে সেটা কার্যে রূপান্তরিত হবে না। এবং স্পাউসের সাথে রিলেশন বা পরিবারের সাথে সম্পর্ক বেটার থাকবে আপনার। কিন্তু কিছুটা বুধ যখন অ্যাসেন্ডেন্টে ঢোকে এবং চন্দ্র যদি এখানে 5th হাউসের লর্ড যদি বেটার পজিশনড হয় বা কোনোভাবে গুরু দৃষ্ট বা যুক্ত, যদি প্রপারলি দৃষ্ট বা যুক্ত হয়, সব ক্ষেত্রে ফল দেয় না, এবং শুক্রেরও যদি ইনফ্লুয়েন্স বেটার থাকে, তাহলে মানুষের মধ্যে কিন্তু তার ইনফ্লুয়েন্সের বৃত্ত বাড়তে থাকে কিছুটা। অর্থাৎ তার পপুলারিটি, তার মধ্যে এক ধরনের বলতে পারেন তার যে পরিচিতি, এটা একটু বৃদ্ধি পায়। অনেক সময় কাজের সুযোগ, খুব ইন্ট্রোভার্ট মানুষের ক্ষেত্রে আমি দেখেছি পরিচিতি বা তার যে নর্মাল বৃত্ত সেটা বেশ কিছুটা বৃদ্ধি পায়। তো সেটা কাজে লাগানোর চেষ্টা করবেন, যতটা পজিটিভ আকারে লাগাতে পারেন। যদি কেউ ব্যবসা করছেন সেটিকে কাজে লাগানোর চেষ্টা করবেন, সেই পজিটিভ বৃত্তকে। এবং সবসময় নিজেকে, যেহেতু মঙ্গল আছে, মঙ্গল এবং দ্বিতীয় রবি আছে, মানে রবি আছে মানে 13 তারিখ থেকে 14 তারিখ থেকে থাকবে, যতটা সম্ভব নিজের হটি, প্রাউডি এবং অ্যারোগেন্সকে যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এ সময় বেটার ফল প্রদান করবে এবং ফাইন্যান্সিয়ালিও ওয়েল আপগ্রেড করবে। অন্তত ফাইন্যান্সিয়াল লস কিছুটা আপনার কমাবে, দ্বাদশে রাহুও আছে, কিছুটা কমাবে। কিন্তু যতটা সম্ভব হোক্সিং জিনিস বা ধরুন হ্যালুসিনেশন বস্তুর প্রতি থেকে নিজেকে ফিরে, যেটা রিয়েল বা অ্যাকচুয়াল, সেটার প্রতি মনোনিবেশ করবেন এবং নিজের ইগো বা অহংকারকে গেট ডাউন করবেন। ডাইজেশন সিস্টেম এবং ডান দিকের লাঙে প্রবলেম করতে পারে, গাইনি সংক্রান্ত ইস্যু সমস্যা করতে পারে। যাদের অর্থোপেডিক প্রবলেম লোয়ার লিমসে আছে তাদেরও কিন্তু সমস্যা দেখা দিতে পারে। বুধের এই গোচর মোটের ওপরে কিন্তু একটা মিশ্র ফল দেবে, কিন্তু যেহেতু শনি মঙ্গলের সেখানে এক ধরনের বলতে পারেন জ্বালামুখী যোগ এখানে তৈরি হয়ে আছে মীন রাশিতে, এবং বৃহস্পতি এই সময় গতি নিচ্ছে ডিসপোজিটর হিসাবে। তো এই সময় বেশ কিছু অদ্ভুত ঘটনা আমাদের দৃষ্ট হবে চারিপাশের, এবং বুধ সেখানে কিছুটা ইন্ধনের কাজ করবে বা মাঝে মাঝে ক্যাটালিস্ট হিসাবেও কাজ করতে পারে। তো সেটা কিন্তু মোটেই খুব পজিটিভ নয়। চিন্তা ভাবনা অনেক কিছু পরিণত বা ম্যাচিওর্ড ওয়েতে বিহেভ করাটা এক্ষেত্রে অনস্বীকার্য এবং সেটাই করা উচিত। তাহলে সেটা লং টার্মে বেটার ফল দেবে। যে সমস্ত বাচ্চারা দূরবর্তী কোনো বোর্ডিং বা স্কুলে পড়াশোনা করেন বা হায়ার সেকেন্ডারি পর্যন্ত কোনো দূরবর্তী স্থানে থাকেন, সেই পিতামাতারা কিন্তু অবশ্যই বাচ্চাদের সাথে প্রপারলি কোঅর্ডিনেট করবার এ সময় চেষ্টা করবেন, মানসিকভাবে তাদের দৃঢ়তা প্রদান করবেন। ভালো থাকবেন প্রত্যেকে।